জুলাইয়ের প্রথম থেকে যেহেতু ছিলাম, আমি তো 11 সাল থেকেই মাঠে। তো জুলাইতে আসার পরে এরকম দেখতে দেখতে যখন দেখলাম এক পর্যায়ে তো এসে গোলাগুলি শুরু হইল, বিশেষ করে 15 জুলাইয়ের পর থেকে। তো আমি বিভিন্ন জায়গায় ছিলাম, অংশগ্রহণ করেছি, যেমন জগন্নাথ ইউনিভার্সিটির সামনেও গিয়েছি, শাহবাগ, প্রেস ক্লাব, শহীদ মিনার, সব জায়গায় ছিলাম। তারপরে মাঠে সায়েন্স ল্যাবরেটরি, সব জায়গায় ছিলাম। তো এখন একটা পর্যায়ে এসে দেখা গেলো যে হেলিকপ্টার থেকে গুলি করা শুরু করেছে। তো রাষ্ট্র তার নাগরিককে গুলি করে মারবে, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায়, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তুমি এমনি হরতাল হচ্ছে বা সমাবেশ হচ্ছে, মারছো বা পুলিশ ধাওয়া দিচ্ছে, ধাওয়া দেওয়াটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পুলিশ এইম করে তার নাগরিকের দিকে গুলি করবে, দরকার হলে সে অন্যায় করে তাকে আইনের আওতায় আনবে। কিন্তু যখন সে পাখির মতো গুলি করে মারে, এটা তো মেনে নেওয়া যায় না। রাষ্ট্র যখন হেলিকপ্টার থেকে গুলি করে, নাগরিককে গুলি করে, এটা তো মেনে নেওয়া যায় না। আবার সেই অপরাধীগুলাকে আবার হেলিকপ্টার দিয়ে উদ্ধারও করে নেয় কোনো বিল্ডিংয়ের উপর থেকে। তো এগুলা, আমি যদি রাষ্ট্রের প্রতি অনুগত হই আর আমি একজন লয়াল সোলজার, তো হাউ ক্যান আই অ্যাকসেপ্ট ইট? আমি তো এটা মেনে নিতে পারি না। এটা আমার দেশ, আমাদের দেশ। আমি রিটায়ারমেন্টে এসেছি, তো কী হয়েছে? রাষ্ট্র তো আমাকে অনেক কিছু দিয়েছে। আমার কি দায়িত্ব নাই? আমার কি জনগণের প্রতি দায়িত্ব নাই? রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি দায়িত্ব নাই? তো সেই জিনিস থেকেই আমি, আর আমার স্বভাবগত কারণে যে আমি সবসময় সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তা আমি মাঠে ছিলাম জুলাই প্রথম থেকেই। জুলাইয়ের 15, 16, 17, 19 তারিখে আমি মাঠে ছিলাম। বিকাল 5টার আসর নামাজের পরে আমি মাঠে গিয়েছি। তো হঠাৎ দেখা গেল যে অনেক লোকজন, ইট পাটকেল মারামারি হচ্ছে, কিছু আওয়ামী লীগের, এটা শিয়া মসজিদের এলাকায়। তো ওখান থেকে আবার কিছু ছাত্ররাও আছে, জনতাও আছে, ইট মারামারি। তো একটা পর্যায়ে পুলিশ আসলো, পুলিশকে বললাম যে এদেরকে থামান। পুলিশ 2-1 রাউন্ড ফায়ার করলো। পুলিশ তো জনগণের কাছে ওই মুহূর্তে আসলে অসহায়। তো ঠিক ওই মুহূর্তেই হেলিকপ্টার বিকালবেলা 5:30 থেকে উড়ে যাচ্ছে। তো ছেলেবেলেরা বলছে আঙ্কেল 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 সরে যান। তো আঙ্কেল আঙ্কেল ওদের শুনতে শুনতেই হেলিকপ্টার থেকে একটা গুলি আমার বাম পায়ের 1 থেকে 1.5 ফিটের মধ্যে পড়লো। আমি লাফ দিয়ে টানে সরে গেলাম। তা আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে বলা যায়। এই গুলিটা হয়তো লো ফ্লাইং এয়ারক্রাফট থেকে এইম করে ফায়ার করেছে, হয়তো আমার গায়ে লাগতো, অল্পের জন্য লাগে নাই, সো আমি বেঁচে গেলাম। সেকেন্ড, ওই দিনই বাসায় ফেরত আসলাম মানে কি, চারিদিকে গোলাগুলি, হেলিকপ্টার থেকে করছে। তখন একটা পর্যায়ে আমার সন্তানরা বললো, মা বাবা কোথায় গেছে, কোথায় পাঠাইছো? খেপে। তখন আমার ওয়াইফ তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গিয়ে দেখে যে আমি গল্লির মাথায় আছি, টান দিয়ে ধরে আমাকে নিয়ে আসছে। তা আমি বললাম তাকে থামো, আমি এদেরকে বুঝাই, তারপরে আসলাম। আবার মাগরিবের আগে আমি বের হলাম, আবার গেলাম। তো মাঠে হেলিকপ্টার কিন্তু তখনও চক্কর মারতেছে। ততক্ষণে গিয়ে দেখি প্রায় 2-3 হাজার ছেলে পেলে এলাকাটা ভরে গেছে। হ্যাঁ, ভরে গেছে। তো স্বাভাবিকভাবেই জনতা ক্ষিপ্ত, ওই বিভিন্ন জিনিস ভাঙচুর করছে, সাইনবোর্ড নামাচ্ছে। তা একটা দেখলাম যে একটা অফিসে আগুনও দিছে, আওয়ামী লীগের অফিস। তাই আমি বললাম যে তোমরা আগুন দিলা, পাশেই তো বিদ্যুৎ অফিস, আগুনটা তাড়াতাড়ি নিভানোর চেষ্টা করো। কিছু লোক নিভানোর চেষ্টা করছে। তো 1-2টা হোন্ডাও ছিল ওখানে, হোন্ডা পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত। স্লোগান, বিভিন্ন বিষয়ে স্লোগান, উত্তেজনা চলছেই। তো এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তা আমি ঠিক আছে, আমি মাগরিবের আজানটা আমি পড়তে যাব। তো ফাইন, আমি আদাবর থানার দিকে হাঁটা দিলাম। হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেল। তা আমি আসলে এই যে পরিস্থিতি গত 18-19 দিন দেখার পরে আসলে একটা মানুষ স্বাভাবিক থাকতে পারে না যদি তার ভিতরে ন্যূনতম সেন্স বা প্রতিবাদ করার মতো থাকে। তো আমি সেদিন গুলির সামনের দিকেই আগাচ্ছি, উইথ দ্য ইন্টেনশন যে সন্ধ্যা 7টা
তখন 6:55 বা 52 থেকে আজান দিত, তো আজানও হয়ে গেছে 5-7 মিনিট, আফসা আফসা দেখা যায়। তাই আমি বললাম যে সামনের দিকে ইয়ে দিলাম, গুলির মধ্যে পড়ে গেছি, ফাইন, নো প্রবলেম, বাকি যা রাখে আল্লাহ কপালে। আমার মৃত্যু থাকলে এই গুলিতেই যদি আমার মৃত্যু থাকে হবে, তো আমি গুলির দিকে আগাচ্ছি আর জোরে জোরে চিৎকার করতে বসে, গুলি থামাও। তখনও পরিষ্কার না, কিছু অন্তত আফসার, তো আমি গুলির দিকেই হাঁটছি। পুলিশ তো বিভিন্ন জায়গায় গুলি করেছেই, তা আমি যখন হেঁটে আরও সামনের দিকে আগাচ্ছি, যে ঠিক আছে, হালকা হেলমেট চিকচিক করছে দেখা যাচ্ছে, তাই পুলিশ তো হবেই। তাই আমি পুলিশকে থামাবো যে ভাই তোমরা গুলি করো না, উপর দিকে করো, জনতা এমনি ছড়ায় যাবে। তো আসলে জনতা ছড়ায় যাচ্ছিলো, আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে আমি প্রায় 60-70 গজ চলে গিয়েছি। তো হঠাৎ আমার সামনে 2টা ছেলে এসে দাঁড়ালো। তো আমি দেখলাম যে পুলিশ না, তখন হেলমেট আছে তার, ওই হোন্ডার হেলমেট, পুলিশের হেলমেট না, হোন্ডার হেলমেট, প্লাস তার লাইফ জ্যাকেট পরা, প্যান্ট, টি-শার্ট আর পায়ে স্যান্ডেল শু। কিন্তু পুলিশ না, বাট গুলি কিন্তু 8-10 রাউন্ড বা তারও বেশি হয়ে গেছে, ডান দিয়ে বাম দিয়ে উপর থেকে গুলি যাচ্ছে। তা আমারও হালকা ইয়ে আছে যে মারা গেলে মারা যাব, তাছাড়া কিছু নেই, আর কত। তো হঠাৎ দেখি তারা কাছে চলে আসছে, তখন বুঝলাম যে এটা পুলিশ না, এটা হচ্ছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মী। তাও ছাত্রও না তারা, একটা 22, 23, 24-এর, আরেকটা হয়তো এরকমই 20-22, আরেকটা হচ্ছে যে আমার মাথায় বাড়ি মারলো সে হয়তো 32-33 হবে। তো আমার সাথে তর্ক করছে, আমাকে বলে দূর থেকে, বলে এই তুই যাস না। আমি বললাম চুপ বিয়াদব, বড়দের সাথে কেমনে কথা বলতে জানো না, মানে ও গুলি করছে, সবাই চলে যাচ্ছে, আমি কেন যাচ্ছি না, এটাই সে আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, তো ভাবতে পারে নাই যে আমি সামনের দিকে হাঁটতে থাকবো, অ্যান্ড একটা পর্যায়ে সেও আগায় এসে আমার সামনে পড়বে। তো 2-3টা চলে গেল ডানে বাম দিয়ে সামনের দিকে, শিয়া মসজিদের দিকে, এই 2টা দাঁড়াইলো। তো তর্কাতর্কি হচ্ছে, তো আমিও তাকে গালি দিচ্ছি যে বেয়াদব, বড়দের সাথে কীভাবে কথা বলতে শিখো, মানুষজন তোমরা উপরের দিকে গুলি করলেই তো পারো, জনতা তো এমনি ছড়াই গেছে, তোমরা যেহেতু গুলি করছো, তো মানুষকে এইম করে গুলি করো কেন। তো ধমকাচ্ছে। ইতিমধ্যে আরেকটা আসছে, কী হয়েছে, তো ও বলতেছে, বর্ণনা দিচ্ছে সে, আমি গুলি করতেছি, সে যায় না। তা আমি তাকে জবাব দিলাম, দেখো না বিয়াদব, ও বাম পাশে আরেকটা ডানের দিকে, দেখো না বিয়াদবের মতো কথা বলে, কীভাবে বড়দের সাথে কথা বলতে হয় জানে না। এই যখন বাম দিকে তাকাইছে ওর দিকে, এই ফাঁকে থার্ড ম্যান যে আসছে তার পিছনে হাতে মোটামুটি এত মোটা গাছের ডাল, চামড়া সহ, আমি খেয়াল করিনি, ওই দেখতে দেখতেই সে আমার মাথায় মেরে দিছে। তাও মাথায় 13টা সেলাই আছে, হালকা দাগ এখনও আছে, বোঝা যায়। তো আমি কোনো রকম ব্যালেন্স রাখলাম, পড়ে যাচ্ছিলাম প্রায়, জাস্ট ব্যালেন্স রাখতে রাখতে পা ডান বাম করতে করতে তারপরে আমি রাস্তার এই পারে চলে আসলাম। এটা ছিল পশ্চিম পাশে আদাবর রোডের, আমি চলে আসলাম এই পাশে। তো এদিকে আরও অলিগুলিতে ছেলেপেলেরা সরে যারা ছিল তারা দেখছে, এই সিনটা দেখার পরে তারা দৌড়ে গিয়ে আমাকে আলগায় নিয়ে আসছে, তাই না, প্রায় 200-300 গজ নিয়ে আসার পর একটা ডিসপেন্সারিতে নিল। তো সেখানে ডিসপেন্সারিতে তো আসলে সেলাই করার কিছু থাকে না, ওরা তো ওষুধ বিক্রি করে, হয়তো একটু ইয়ে করার তুলা কটন দিয়ে ই করে স্যাবলন দিয়ে মুছে দিতে পারে। তো ওরা বললো যে আমাদের পক্ষে সম্ভব না, ওরা বসালো আমাকে। তার আগেও বাকবিতণ্ডা হয়েছে, ঢুকতে দিবে না, ই করবে না, যা হোক সেগুলো শর্টকাট করি। তো যা হোক এক পর্যায়ে তা ঢুকতে দিল ডিসপেন্সারি, তা বসালো। কারণ তখন চারদিকে ভীতিকর অবস্থা, তখন মাগরিবের আজানও দিয়ে দিছে। একটা অ্যাম্বুলেন্স তখন আমার পাশ দিয়ে গেলো, ছাত্ররা থামাইতে চাইছিল আমার জন্য। তো ও বলল যে না যাচ্ছি, ওইদিকে রোগী আছে। আসলে সেও ভীত, সে নিবে না। তা আমি তোকে বললাম যে আসলে ও নিবে না, তুমি ই করো, কারণ তখন রাস্তায় পুলিশ যাকে পাচ্ছে তাকেই গুলি করছে। তো ওখান থেকে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সরোয়ার্দী হাসপাতালে যাব। সরোয়ার্দী হাসপাতালে যাব, 3-4টা ছেলে পেলে এই যে রিক্সাগুলো, অটো রিক্সাগুলো আছে, উঠলো 2জন। তো আমার আরেক ছোটো ভাইকে আমি ফোন করলাম, ডাক দিলাম, সে আসলো। তো উঠলাম, রিক্সায় যেতে যেতে
হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে আমি যে সোহরাওয়ার্দী হাসপাতালে যাব, পৌঁছতে পারবো তো? তার আগেই তো চারদিকে হেলিকপ্টার চক্কর মারছে, পুলিশ ঘুরছে, ছাত্রলীগের ক্যাডার ঘুরছে, কোনটা জনতা আর কোনটা ছাত্রলীগের আপনি তো বুঝতে পারবেন না, আইডেন্টিফাই করার মতো উপায় নেই। তারপর হয়ে গেছে সন্ধ্যা প্রায় 7:30টার কাছাকাছি। তো এক পর্যায়ে মনে হলো দেখি আমার ফ্যামিলি ডক্টর আছে কি না। তো সোহরাওয়ার্দী হাসপাতালের আগেই আমি ফ্যামিলি ডক্টরের কাছে গেলাম। সেদিন কপাল ভালো, আল্লাহর রহমত, উনি সেদিন তার ক্লিনিক আছে ঢাকার বাইরে আউটস্কার্টে চলে যান। তো গিয়ে তাকে পেলাম, তো বললাম যে ভাই এই অবস্থা। তো উনি তাড়াতাড়ি করে বেডে শোয়ে, এখানে তার প্রপার ওটি নাই, জাস্ট তার চেম্বার। সে শোয়ে চুল টুল কেটে তার অ্যাসিস্ট্যান্টকে বললো চুল কাটতে। সে আবার সোহরাওয়ার্দীতেও ফোন করলো। তো সোহরাওয়ার্দীর ফোন তো অপর প্রান্ত থেকে ফোনের যেটা জবাব আসলো বা বোঝা গেল, এবং পরবর্তীতে ডাক্তার আমাকে বলেছেও যে ডাক্তারই বলেছে যে এখানে কাউকে আসলে আমরা ট্রিটমেন্ট দিতে পারি না। পুলিশ আসে নিয়ে যায়, ছাত্রলীগ আসে নিয়ে যায়, হ্যাঁ ধরে নিয়ে যায়, নিয়ে মেরে ফেলে, ইভেন রেজিস্টার সহ নিয়ে চলে যায়। তো তুমি যা পারো ভাই, আপনি যা পারেন ওনাকে ওখান থেকেই করে দেন। তো তারপরে সে কেটে আমাকে স্যালাইন দিল, প্রচুর রক্তপাত হয়েছে। তারপরে সেলাই দিল, 13টা সেলাই, প্রায় ঘন্টা আড়াই তার ওখানে আমি ছিলাম স্যালাইন শেষ হওয়ার পরে। তারপরে বাসায় আসছি। তো বাসায় আসার পরে আমি প্রথম 7 দিন মাথা ডান সাইড থেকে বাম সাইড ঘুরতে হলে কিন্তু আমার মনে হতো যেন পুরা শরীর থেকে চোখ অন্ধকার দেখতাম, কী যেন বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন নিথ হওয়ার অবশ্যই যাচ্ছি, আমি মনে হয় এই মারা গেলাম। এরকম 5-7 দিন করলো। তারপরে 28-29 তারিখ থেকে মোটামুটি আবার, এটা 19 তারিখের ঘটনা, 28-29 তারিখ থেকে তখন আবার একটু হালকা রাস্তায় হাঁটা চলা শুরু করলাম, একটু জাস্ট নিজেকে দেখার জন্য, যে তখনও সেলাই কাটা হয়নি, যে শরীরটা রিগেইন হয়েছে কিনা। তো নাই। তো তারপরে আবার 4 তারিখে 5 তারিখ, ওই দুটো আমি পরে বলছি। তা আমি যখন ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টরের কাছে পৌঁছাইনি, তার আগে কিন্তু আমি আমার ওয়াইফকে কল দিইনি। কারণ আমার ওয়াইফ বউ বাচ্চা যদি এখন বের হয়ে আসে, তাহলে চারিদিকে এত হট্টগোল, দেখা গেল যে ওই হয় পুলিশ গুলি করছে অথবা ছাত্রলীগ বা আওয়ামী লীগের সন্ডামান্ডারা দেখলো পুরো ফ্যামিলি মেরে ফেললো, হতে পারে। আচ্ছা, এখন আর বহু কষ্টে দিয়ে শুধু আমার যে ছোট ভাইটা ম্যানেজার, তো তাকে সে 2টা রোড পরেই থাকে, আসলো, কল দিয়েছি যে তুমি আসো, আমি আহত হয়েছি। তো বলো এই জায়গায় আসো, আসলে তাকে সহ আমি হসপিটালে গেলাম। তো আমার এই যে রক্তে লেপটে গেছে, আমি গেঞ্জিতে মুছি, আবার রক্ত লাগে, কারণ পুরা বড় হয়ে কলের মতো রক্ত পড়তেছে, ফাটাটা বেশ চওড়া হয়ে হয়েছে, তো গাছের ডালের চশমা ভিজে গেছে, চশমায় কিছু দেখতে পাচ্ছি না। ছেলেরা যখন আমাকে ওখান থেকে টেনে আনছিল, আমি চশমায় এমনি করতেছি, শুধু নিচে দেখার চেষ্টা করছি, আমার এক পা মাটিতে পড়তেছে, আরেকবার এই মাটিতে পড়তেছে, আলগায় নিয়ে আসছে রীতিমতো তারা। তো গেঞ্জি টি শার্ট ভিজা, প্যান্ট ভিজা, মোবাইল কোনোভাবে, তারপরে মোবাইলটাকে প্যান্টের পিছন দিকে মুছলাম ঠ্যাঙে, মোছার পর তারপর রক্ত তো পরে কোনো অনেক কষ্টে বের করে ওকে কল দিতে পারছি। আর ওয়াইফকে এই ডাইলেমাতে পড়ে আমি আসলে কল দিইনি, কারণ আমি মারা গেলাম, এখন বউ বাচ্চা তো বেঁচে থাকবে। হ্যাঁ, তারপরে এই যে যেতে যেতে একটা দ্বিধাদ্বন্দ্ব, তখন আমার মনে পড়লো যে বউকে তো কল দিলাম না, যদি আউট অফ ব্লিডিং আমি মারা যাই, ট্রিটমেন্ট লাস্ট পর্যন্ত নিতে না পারি, অথবা সম্ভাবনা আছে যে সোহরাওয়ার্দী হাসপাতালে পৌঁছার আগে মেইন রোডে ওঠার সাথে সাথে আমাকে একটা গুলি খরচ করবে, ও আন্দোলনকারী, একটা গুলি খরচ করবে আমার রন্ডের অবস্থা দেখে, হ্যাঁ শেষ, অথবা আমার লাশটা পুড়ায় দেবে, অথবা কোনো ভাগাড়ে নিয়ে ফালায় দেবে, হতে তো পারে অনেক কিছুই ওই মুহূর্তে আসলে মানসিক একটা। তখন আমার মনে পড়লো যে আমি তো আমার বউয়ের সাথে কি লাস্ট কথা হবে না, মানে এই যে আমার মনে পড়লো যে যদি এরকম হয়, হয়তো আমার বউ লাশ পাবে, হয়তো কোনো হসপিটালে অথবা কোথাও পেতেও পারে। তখন আমার মনে পড়লো 43 বছর আগে একটা বই পড়েছিলাম, মহাশ্বেতা দেবীর লেখা, ভারতীয় মহিলা,
1084 মা। তো এই বইয়ের 1084 মা নামকরণ কেন হলো? পড়তে পড়তে বইয়ের লাস্টে গিয়ে পেয়েছিলাম নকশাল আন্দোলনে যারা ছিল ওই সময় অ্যাক্টিভিস্ট মারা গেছে পুলিশের গুলিতে বা কোথাও, মা খুঁজতে 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 গিয়ে ওই মর্গে তার মর্চরিতে তার লাশটা পেয়েছে, পায়ে লেখা 1084 নাম্বার। ওই জন্যই বইয়ের নামকরণ 1084। তখন আমার মনে হলো যে আমি কি আরেকটা 1084 বা 1584 বা 2084 হতে চলেছি? এই যে ওই মুহূর্তে একটা মানসিক অবস্থা, তারপর আবার নিজেকেও শক্ত রাখতে হচ্ছে যে আমাকে ব্লিডিং বন্ধ করতে হবে। বিকজ এই সমস্ত কেসে দেখা যে হারে রক্ত পড়ছে বা ঝরছে, আমার আউট অফ ব্লিডিং মারা যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল যদি আমি ডাক্তার পর্যন্ত পৌঁছতে না পারতাম বা ডাক্তার সাক্ষাৎ না পেতাম। এমনও হতে পারতো যে ডাক্তারটা নাই চলে গেছে, তারপরে বাধ্য হয়ে সারো দিতে যেতে হতো, যা হওয়ার তাই হতো, ওই রাস্তার মধ্যেই হয়তো শেষ হয়ে যেত। তো এই যে ওই সময় একটা মানসিক অবস্থা। তারপর আবার আমিও আমার ম্যানেজারকে বলছি তুলাটা চাপ দিয়ে ধরো যাতে ব্লিডিং, এক্সেস ব্লিডিং বেরোতে না পারে। তো এই যে নিজের সাথে বেঁচে থাকার জন্য যে একটা মানে মন শক্ত রাখা এবং হাজারো ভয়ভীতি, তারপর একটা মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে হতে পারে, আমার ওই মুহূর্তে নিজেকে শক্ত রাখতে চেষ্টা করেছি আমি। শক্ত না কিন্তু আবেগে হয়ে গেল তো আমি এই মুহূর্তে আমার বউকে কল দিতাম, আবার বউকে কল দিব, বউকে দিব না, লাস্ট কথা কি হবে না যদি মারা যায়। তো এই যে একটা মুহূর্ত গিয়েছে। আচ্ছা, আপনি তাই আমি রক্তের মূল্য বুঝি, যেহেতু আমি রক্ত দিয়েছি, আমার শরীর থেকে রক্ত ঝরেছে। তো চিন্তা করেন এই যে 2000 হোক 1400 হোক যেটাই হোক মারা গেছে। আবার এমনও হচ্ছে যে আমাদের রেকর্ডে আসে নাই, অনেকে ইচ্ছা করে বলে নাই ভয়ে, 1000-2 তো মারা গেছে, পঙ্গু হয়ে আছে, অঙ্গহীন হয়ে আছে, আহত হয়েছে, সব মিলে আরও 30 বা বেশিও হতে পারে, না হলেও তো 20, কমের হলেও তো 20। তো এই যে লোকগুলা, এরা কি চিকিৎসা পেয়েছে? এদের কি যত্ন নেওয়া হয়েছে? আমরা সেই আগের সেট আপই তো রয়ে গেছে। এক হাসিনা নাই আর 300 এমপি নাই চেয়ারে, বাট প্রশাসন বলেন, আমলা কামলা যত যা আছে সব কিছুই তো আগের সেট আপে। যেমন 29-30 তারিখ থেকে 31 তারিখ থেকে আবার মোটামুটি আমি রাস্তায় যাই, যদিও সেলাই তখনও খোলা হয়নি। তো ক্যাপ পরে আমি যেতাম যাতে সেলাইটা দেখা না যায়। 4 তারিখে আমি আবার প্রেস ক্লাবে গেলাম, আমার সাথে আমার বন্ধু কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার হাসান নাসির, ব্রিগেডিয়ার শামস, মেজর শাহিন রেজা, ইমরান, লেফটেন্যান্ট ইমরান কাজল, ক্যাপ্টেন শোয়েব, নওরোজ, আরও অনেক অফিসার ছিল। আমার এই মুহূর্তে হঠাৎ মনে পড়ছে না, প্রায় 10 মাস হয়ে গেছে। তো আমরা প্রেস ক্লাবে গেছি, তো ওখানে বেলা 11টার দিকে পৌঁছেছি, 11টা 11:30। তো দেখলাম যে একটা মানে পেশাজীবী গ্রুপ করছে, তাদেরও ভাই মারা গেছে এর মধ্যে গুলিতে। তো আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আমরা বক্তব্য রাখলাম। তো তারপর কিছুক্ষণ ওয়েট করছি, একটা মানববন্ধন বা কোথাও গেলে তো আপনি তো থাকবেন শেষ না হওয়া পর্যন্ত। হঠাৎ 12টার পর মেবি 12:15 বা 12:30 হতে পারে, হাইকোর্টের যে ওখানে যে গোলচক্করটা প্রেস ক্লাবে যেতে, এখান থেকে পুলিশ লাইন ধরে সিঙ্গেল লাইনে দাঁড়িয়ে ফায়ার করা শুরু করলো। এবং ওই সময়ে ফায়ার করতে মানুষ ছোটাছুটি করে চলে গেল। তা আমি তোপখানা রোডের দিকে আসলাম, তখন দেখলাম যে 30-40টা ছেলে ইট মারছে পুলিশের দিকে। তা আমিও পুলিশকে দাঁড়িয়ে হাতে লাফায় ইশারা দিলাম যে তোমরা চলে যাও, মানুষকে মেরো না। কারণ তখন 4 তারিখ, 1 তারিখের পরেই কিন্তু আন্দোলন, আর 1 তারিখ থেকেই কিন্তু আন্দোলন আর শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না, আগে থেকেই ঢাকার বাইরে হচ্ছিল। তখন কিন্তু এটা সবার মাঝে ছড়িয়ে পড়েছে, ছাত্র সমন্বয়করাও ধরে নিয়ে গেছে। তো তখন এই আন্দোলনটার কোনো কন্ট্রোল ছিল না, হোল নেশন নেমে গেছে আন্দোলনে 1 তারিখ থেকে। তো মোটামুটি তখন মানুষের একটা অ্যাসেসমেন্ট হয়ে গেছে যে এটা ধরেন তাকে যেতেই হবে,
হাসিনাকে যেতেই হবে, মানুষের এই অ্যাসেসমেন্ট করা হয়ে গেছে এবং বুঝে গেছে সিমটম, পরিবেশ, পরিস্থিতি দেখে মোটামুটি ইটস এ ম্যাটার অফ টাইম যে তাকে যেতে হবে। কবে যাবে, আজকে না কালকে বা 7 দিন পরে, ইট ওয়াজ ম্যাটার অফ টাইম অনলি। তো 4 তারিখে সেখানে গোলাগুলির নিচে পড়লাম এবং একটা পর্যায়ে আমিও ছাত্রদের সাথে তোপখানা মোড়ের যেখানে যে দোকানগুলো আছে, চায়ের দোকান টোকান নিচে ইটটিটা, আমিও তাদেরকে আগায় দিচ্ছি, আবার পিছনে আসছি। এই করতে করতে 8-10 মিনিট ফাইট করার পরে তারপর দেখলাম যে আমি আর পারছি না, কারণ চোখ জ্বলছে, টিয়ার গ্যাস মারছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাশি এসে যাচ্ছে। তখন তারপর ওখান থেকে উইথড্র করলাম। উইথড্র করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আশেপাশে ওখানটায় ছিলাম। তারপর আস্তে আস্তে মৎস্যভবন হয়ে শাহবাগে আসলাম। শাহবাগে এসে শাহবাগে যখন এসে পৌঁছাই তখন 2:30টার একটু বেশি, 3:45 সকালে যখন আমরা প্রেস ক্লাবে তখন খবর পাই যে পিজিতে ওখানে আগুন দিয়েছে, যেটা ছাত্রলীগের ওরাই আগুন দিয়েছে। পরে পিজির ছাত্ররা, পিজি এখানে আন্দোলনে যারা ছিল তারা গিয়ে আগুনটা কন্ট্রোল করছে। তো তখন কিন্তু ছাত্ররা পুরা শাহবাগ চত্বরটা পুরা তাদের দখলে। ওখানে প্রায় 40-45 মিনিট ছিলাম। ওখান থেকে পরে এলিফ্যান্ট রোডে আস্তে আস্তে হেঁটে আবার আনোয়ার মেডিকেল মডার্নে এখানটায় চলে আসলাম, পুলিশ দাঁড়ানো 4 নম্বর রোড দিয়ে। পরে আমি 5 তারিখে সকাল থেকে রেডি, 5 তারিখে সকাল থেকে আমরা রেডি, তো যাব, বের হব। হঠাৎ আমার এক ছোটো ভাই বলল, ভাই সেনাপ্রধান অ্যাড্রেস করবেন, তো একটু শুনে বের হই। তো তারপরে ঠিক আছে শুনি। তো যখন বললো সেনাপ্রধান অ্যাড্রেস করবেন, তখন মোটামুটি আমি বুঝে গেছি, ইন্ডিকেশন পেয়ে গেছি। ইন্ডিকেশন ইনফ্যাক্ট তার আগের রাত্রেই পেয়ে গেছি। রাত 10টার দিকে যখন দেখলাম যে ঢাকা মার্চ 6 তারিখের জায়গায় একদিন আগায় আনলো, তখনই সকালে উঠে আমি খবর নিলাম বিভিন্ন জায়গায়, ঢাকা রোডে, জয়দেবপুর, তারপর যাত্রাবাড়ি, সাভার, ইপিজেডের ওখানে। তো চারদিক থেকে লোক আসছে। জয়দেবপুরে মাওনার পরে ওই জায়গাটা থেকে বললো, স্যার যা লোক যাওয়ার কালকে রাত 3টার মধ্যে চলে গেছে। উত্তরাতে খবর নিলাম, আমার এক বন্ধু, সে বললো, তো লোক তো যাচ্ছে আর যাচ্ছে রে, লাখ লাখ লোক যাচ্ছে। তারপর যাই হোক, এটা ওই মিরপুর রাওয়াতেও ফ্যামিলি সহ তারা মার্চ পাস করছে এর আগে 2-3-এ। তো সেই দিন 5 তারিখ সকালে রাওয়াত ওই দিক থেকে মিরপুর থেকেও লোক আসছে। ইভেন মিরপুর 10 নম্বরে ফায়ারিংও হচ্ছে তখন। মানে চেষ্টা করছিল পুলিশ মার্চটা ঠেকায় রাখতে। আর এদিকে সেনাপ্রধান যেহেতু অ্যাড্রেস করবেন, বা পলিসি মেকিং লেভেলে বা সরকার লেভেলে তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছে হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার জন্য। উদ্দেশ্য হয়তো তাদের ছিল যতক্ষণ ঠেকায় রাখা যায়। লাস্ট যখন আর ঠেকায় রাখতে না পারল, তাই জনগণ ঢুকে গেছে। আমিও আমার এখান থেকে গিয়ে আমার পিছনে যেতে যেতে আরও 700-800 ছেলেপেলে হয়ে গেছে। তারপর সিগন্যালের ওখানে গেলাম, দেখলাম যে কিছু লোক ঢুকছে, আমি ঢুকলাম। আমিও, আমার সাথেও 700-800 বা তারও বেশি হতে পারে, পিছন দিকে গিয়ে ঢুকলাম, ছেলে পেলে সব। তো ঘুরে গিয়ে দেখি যে 150-200 ছেলে ঢুকছে গণভবনে। আমার কাছেই তো, সিগন্যালটা ক্রস করে দেখলাম ধরে ঢুকছে। গার্ড কেউ নাই, সব চলে গেছে। এটা 3:10-12 দিকে। হ্যাঁ, আমার আগে 150-200-র মতো ঢুকছে। তো গিয়ে দেখলাম, ভিতরে ছিলাম অনেকক্ষণ, ছবিও আছে ওগুলার, আবার অনেক ছবি ডিলিটও হয়ে গেছে। বাট বের হতে আমার অনেক কষ্ট হয়েছে। বের হওয়ার সময় আমি 3 বার পড়ে গেছি। তো এই 63 এই যে স্বাভাবিকভাবেই, তারপর লাখ লাখ, কয়েক লাখ লোক সেদিন, হয়তো 10 লাখ লোক সেদিন উঠছে। কারণ রাত্রেও ফিরতে রাত 12টার সময় দেখি লোক হেঁটে হেঁটে ফিরছে কাজীপাড়ার দিকে। তো এসে আমি আবার বসে লাঞ্চ করছি, বাসায় আসলাম 7টায়। আমি এসে লাঞ্চ করছি বাসায়, তখন তো সব পুরা দেশ কিন্তু রাস্তায়। তখন ওই দিন অসুস্থ রোগী ছাড়া, মানে ঢাকা শহর, বাইরে, জেলা, গ্রামগঞ্জে ওই দিন বিকালে কিন্তু পুরা দেশ রাস্তায়, আনন্দে, মুক্তির আনন্দে। তো আমি এসে লাঞ্চ করেছি। আমার ওয়াইফ বললো যে লাঞ্চ করো, তুমি তো লাঞ্চ করো নাই। আচ্ছা, লাঞ্চ করতে বসলাম 7টার দিকে। 7:14-তে আমার বন্ধু কর্নেল হাসিন ফোন করলো যে দোস্ত তুমি আসো। আমি তো আসো কোথায়? তো বলে আজকে কচুক্ষেতে। কচুক্ষেতে কোনো? তো আমি আর তুমি, আরও তো লোক করতে হবে। বলে আরও আসছে। তো ব্রিগেডিয়ার হাসান নাসির, আমি, কর্নেল হাসিন, লেফটেন্যান্ট ইমরান, মেজর মুরসালিন, ব্রিগেডিয়ার শামস,
আরও অনেকে নাম মনে পড়ছে না, 16-17 জন আমরা অফিসার প্লাস মায়ের ডাকের 2 জন ভিকটিম, আরও সিভিল 5-600 দিয়ে আমরা কচু খেতে ওখানেই চলে গেলাম ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে। তাদেরকে বুঝালাম, বললাম 5 তারিখ সন্ধ্যাতেই। তো খুব টায়ার্ড, বললাম না 3বার পড়ে গেছিলাম, তারপরও কেন গেলাম, আমাদের একটা ধারণা অ্যাপ্রিসিয়েশন ছিল যে আজকে রাতে এর মধ্যে যদি ওদেরকে সরায় ফেলায় বা মেরে ফেলায়, বাস্তবতাই আপনি তো আপনার আয়না ঘরে রাখবেন না, রাখবেন আপনি দোষী হওয়ার জন্য কি আলামত রেখে দিবেন, সরায় ফেলবেন। সো এটা যাতে করতে না পারে সেই দিনই সন্ধ্যায় জাস্ট আমরা গিয়ে ওখানে হাজির হলাম এবং তাদেরকে বুঝালাম। প্রাথমিকভাবে একটু তর্ক বিতর্ক হলো, তারপর তারা বোঝালো, আমরা বললাম যে আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে কোনো বদনাম না হয়, ভাই ছেড়ে দাও। একটা পর্যায়ে তাই বললাম যে ভাই তোমরা যদি ছাড়ো তো ভালো, আর নাহলে তার জীবন আগে, মানুষের জীবন আগে, তোমার সম্মান পরে। দরকার করলে আমরা 24 ঘন্টা টাইম দিলাম, আমরা দরকার হলে ছাত্র জনতা নিয়ে এসে এদের উদ্ধার করে নিয়ে যাব। সেদিন স্বাভাবিকভাবেই ডিজি বা প্রতিষ্ঠান হেডগুলো তো সব না গণভবনে, বঙ্গভবনে গেছে, রাষ্ট্রপতির এখানে। তো পিপল ক্যান ডিসাইড যদি থাকে বা থাকে না, কয়েদি আছে কি আর নাই। আর ওখানে যারা অফিসাররা ছিল তারা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না। যাই হোক, তো পরের দিন ব্রিগেডিয়ার আজমি, খবর পেলাম যে ব্রিগেডিয়ার আজমি, তখন আমরা ডিআরইউতে এই আয়নাঘর নিয়ে সম্মেলন করছিলাম, ওইটার আছে, ছবিও আছে। আমি ব্রিগেডিয়ার হাসান সির, কর্নেল হাসিন, যাদের নাম বললাম, এছাড়াও আরও প্রায় 20-25 জন দিলাম ছিল। তো তখন খবর পেলাম যে ব্রিগেডিয়ার আজমিকে ছাড়া হয়েছে, তারপর ব্যারিস্টার আরমান, ওই যে রাজ্জাক ইয়ের ছেলে, মীর কাসেমের ছেলে, আর তারপরের দিন ছাড়লো মাইকেল চাকমাকে। তো যা করেছি নিজের ব্যক্তিগত কোনো লাভের জন্য না। হয়তো অনেকে মুক্তি পেয়েছে, আরও অনেকে মুক্তি পেয়েছে। আর আয়নাঘর তো একটা ছিল না, পরবর্তীতে আমরা নিউজ মিডিয়ার থ্রুতে জানতে পারলাম, কল্যাণে জানতে পারলাম যে পুরা দেশেই আয়নাঘর ছিল। তো কিছু হয়তো ছেড়ে দিয়েছে, ওরা হয়তো কেউ ভয়ে সামনে এসে স্বীকার করছে না। পরবর্তীতে যদি সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ফেয়ার কাজ করে, তা আমি যতটা সহজে যত কিছু বলবো, সামনে যাব, গুলির সামনে যাব, সবাই তো এটা পারবেন বা অনেকেই পারবেন না, তাই না? তো এই ছাড়া পাওয়ার পরেও কিন্তু অনেকেই বলে নেই বা আত্মপ্রকাশ করে নেই বা নিজের নাম করে নেই। তো এই ভিকটিম যারা আহত হয়েছে তাদের ব্যাপারে, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপারে আমি কনসার্ন। কারণ এই রক্তের মূল্য, সবাই কিন্তু ফুর্তিতে আছে, নির্বাচন করব, এই করব, মন্ত্রী হব, মিনিস্টার হব, দল হবে, পদ পদবি পাবো, বাট এই যারা মূল্য দিয়ে স্বাধীনতা আনলো তাদের কি হলো?